আঁধারের ডাকের সমস্ত আপডেট পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইনজুরিয়াস টু হেলথ। মেয়েটার হাতের নরম স্পর্শ অক্ষরের গালে এসে লাগতেই সে খুব চমকে উঠল। ঘরের মধ্যে জ্বলতে থাকা আলোটা কেমন যেন ম্লান হয়ে গেছে। মেয়েটা অক্ষরের মুখের দিকে তাকিয়ে বোধহয় হেসে বলে উঠল, আচ্ছা, আমি তোমার ঘরে এসেছি বলে কি তুমি বিরক্ত হয়েছ? যদি বিরক্ত হয়ে থাকো তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি। মেয়েটা চলে যাচ্ছে দেখে অক্ষর তার হাতটা ধরে আলতো করে টান দেয়। মেয়েটা টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়ে অক্ষরের গায়ের ওপর। অক্ষরও টাল সামলাতে না পেরে পড়ে যায় বিছানার উপরে। মেয়েটার মুখটা অক্ষরের মুখের একদম কাছে। মেয়েটার ঠোঁটের কাছে এসে পড়েছে অক্ষরের নাক। এর আগে কখনো মেয়েদের এত কাছাকাছি অক্ষর আসেন। কেমন একটা অস্বস্তি তার গোটা শরীর জুড়ে খেলা করতে থাকে। মেয়েটাও সেই ব্যাপারটা বুঝতে পারে এবং তার মুখে ফুটে ওঠে একটা চতুর হাসি। সে নিজের ঠোঁট দুটো অক্ষরের কানের কাছে এনে ফিসফিস করে বলে ওঠে, চলে যেতে দেব না তোমায়। এত রাত হয়ে গেছে, এখন যদি তোমার ঘরে আমায় কেউ দেখে ফেলে তাহলে কি হবে বলো তো? কথাটা বুঝতে পেরেই অক্ষর ধড়ফড় করে ওঠে। তাড়াতাড়ি মেয়েটাকে বিছানা থেকে সরিয়ে দিয়ে উঠে বসে পড়ে আমতা আমতা করে বলে, কিন্তু তুমি এখনো আমার প্রশ্নের উত্তর দিলে না। তোমায় আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি কোথা থেকে এলে। এখানে এসেছি প্রায় দিন 7 হয়ে গেছে, তোমায় তো এর আগে দেখিনি। তোমার অত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তোমায় তো বলেছি, তোমার যদি মনে হয় তো বলো, তাহলে আমি তোমার ঘরে আসবো না। আর যদি মনে হয় যে না, তাহলে... মেয়েটা অদ্ভুত চোখে তাকায় অক্ষরের দিকে। মেয়েটার চোখে মুখে একটা অদ্ভুত ভাব লেগে রয়েছে। অক্ষরের লজ্জা করলেও মেয়েটার চোখে মুখে যেন লজ্জার লেশ মাত্র নেই। এবার উঠে দাঁড়িয়ে ঘরের একপাশে দেওয়ালে হেলান দিয়ে রাখা একটি ছবির দিকে এগিয়ে গিয়ে বলে, ওটা কার ছবি? অক্ষরের শরীর তখনও শিরশির করছিল। মেয়েটার নরম হাতের স্পর্শ তার গায়ে লেগে রয়েছে। মেয়েটার নিঃশ্বাস যেন সে এখনো স্পর্শ করতে পারছে নিজের গালের কাছে। তবুও হতভম্ব ভাবটা কাটিয়ে উঠে বিছানা থেকে নেমে এগিয়ে যায় দেওয়ালের দিকে। দেওয়ালের কাছে হেলান দিয়ে ছবিটা নিজেই রেখেছে সে। জানি না, ওপরের ঘরটা পরিষ্কার করার সময় এই ছবিটা কোথা থেকে যেন বেরিয়ে এলো। বোধহয় এর আগে যারা এখানে থাকতো তাদের মধ্যেই কেউ রেখে গেছে। সপ্তর্ষিবাবু তো বলছিলেন এই বাড়িটা তিনি ভাড়াই দেন, নিজেরা কখনো এখানে থাকেননি। ছবিটায় ধুলো পড়ে আছে, ভালো করে কিছু গোছাও না। তুমি তুমি বড্ড অগোছালো। ছবিটা একটু ভালো করে পরিষ্কার করলেই তো বোঝা যায়। পরিষ্কার করে তারপরে দেয়ালে ঝুলিয়ে রাখো। অক্ষর এইবার যেন নিজের কথা বলার সমস্ত শক্তি ফিরে পেয়েছে। বিছানা ছেড়ে সে ছবিটার দিকে এগিয়ে গিয়ে বলল, সে না হয় রাখবো, কিন্তু তুমি ফিরবে তো? অনেক রাত হয়ে গেছে। তোমার বাড়ি কি এই পাড়াতেই? মেয়েটা আবার অক্ষরের দিকে ঘুরে তাকায়, টুলটুল হাসি হাসি করে তার দিকে তাকিয়ে তারপর বলে, এটাই তো আমার বাড়ি। তুমি যেখানে আছো আমি সেখানেই আছি। কেন আমায় থাকতে দেবে না তোমার ঘরে? মেয়েটার কথায় অক্ষর কেমন যেন হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। মেয়েটা আবার খিলখিল করে হেসে ওঠে। সামনের দিকে এগোতে যাবে তখন দেওয়ালের কাছ থেকে একটা টিকটিকি ডেকে ওঠে।
আর মেয়েটা হুড়মুড় করে অক্ষরকে জড়িয়ে ধরে। মেয়েটার পরনে একটা শাড়ি, পরনের ব্লাউজটা খাটো হাতার, এক পাশটা ছোট হয়ে এসেছে, শাড়িটা এলোমেলো হয়ে গেছে। শাড়ির ফাঁকে মেয়েটার উন্মুক্ত যৌবন মাঝে মাঝেই অক্ষরের চোখে পড়ে যাচ্ছিল। এই অল্প আলোয় টিকটিকির ডাক শুনে মেয়েটার ওভাবে অক্ষরকে জড়িয়ে ধরাতে সে নিজেকে আর কেমন যেন সামলাতে পারে না। সে নিজেও জড়িয়ে ধরে মেয়েটাকে, আর তারপরেই নিজের ভুল বুঝতে পেরে বলে, আরে কি হলো? টিকটিকির ডাকে আবার কেউ ভয় পায় নাকি? মেয়েটা ততক্ষণ একটু কাছে গিয়ে হঠাৎ করে অক্ষরকে অবাক করে দিয়ে অক্ষরের গালের উপর একটা হাত বুলিয়ে নাকের একদম কাছে নিজের নাক ঘষে দিয়ে বিড়বিড় করে কি একটা যেন বলল। তারপর মেয়েটা হালকা হেসে উঠে পড়ে। তারপর অক্ষরের কথার উত্তর না দিয়েই বেরিয়ে যায় বাইরের দিকে। কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থাকে অক্ষর, তারপর এগিয়ে যায় ছবিটার দিকে। ঘরের আলোটা আবার যেন আগের মতো চলছে। ছবিতে সত্যিই ধুলো পড়েছে, কাল সকালে পরিষ্কার করা যাবে সে কথা ভেবে অক্ষর বিছানায় শুয়ে পড়ে। বাজারে যাওয়ার পথে সপ্তর্ষিবাবু একবার বাড়িটার কাছ থেকে ঘুরে যাবে বলে ভেবে সেখানে এসে দেখে অক্ষর বাড়ির সামনে ছোট্ট ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে ব্রাশ করছে। তাকে দেখে অক্ষর বলে, গুড মর্নিং সপ্তর্ষিবাবু, হঠাৎ এদিকে? বাজারে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করে যাই। সপ্তাহখানিক তো প্রায় হয়ে গেল, অসুবিধা হচ্ছে না তো কোনো? দেখো বাবা, নিজের বাড়ির মতো করে থাকবে, যে কোনো অসুবিধা হলেই আমাকে বলবে। জলের কল থেকে ইলেকট্রিসিটি সমস্ত কিছুর ব্যবস্থা ঠিকঠাক আছে। তবু যদি কোনো অসুবিধা হয়, তুমি একা মানুষ, তোমার হাত পুড়িয়ে রান্না করে খেতে অসুবিধা হলে বলবে। না সপ্তর্ষিবাবু, সেই অসুবিধে হয় না, আমার অভ্যেস আছে। তাছাড়া ট্রান্সফারের চাকরি, কোথায় কখন যেতে হয়, তাই এ সমস্ত ব্যাপারগুলো শিখেই রেখেছি। তবে এ মাসটা কিন্তু এখানেই থাকবো, তার আগে কিন্তু এখান থেকে এক পাও নড়ব না। সপ্তর্ষিবাবু হেসে ওঠেন, বাজারের ব্যাগটা দেখিয়ে বলেন, অক্ষর, আমি বাজারের দিকে যাচ্ছি, তোমার কি কিছু লাগবে তাহলে এনে দেবো। অক্ষর মাথা নাড়াতেই সপ্তর্ষিবাবু বাজারের দিকে চলে যাচ্ছিলেন। কি একটা মনে হতেই ফিরে এসে বললেন, দেখো অক্ষর, আশেপাশের লোকেরা কিন্তু অনেকেই অনেক কিছু বলবে, বুঝতেই পারছো। বাড়িটা কয়েক মাস ধরে ফাঁকা পড়েছিল, তাছাড়া আগের যে ভাড়াটিয়ারা ছিল তারা যাওয়ার আগে একটা সমস্যা হয়েছে। সময় করে একবার বলবো, কিন্তু তুমি আবার কারোর কথায় কান দিও না, বুঝলে? ব্রাশ করা প্রায় হয়ে গেছিল অক্ষরের। সামনের কলে মুখ ধুতে ধুতেই সপ্তর্ষিবাবুর কথাটা শুনে অক্ষর বলল, কি ব্যাপার বলুন তো সপ্তর্ষিবাবু, এই আমায় আবার ভূতের বাড়ি গছিয়ে দেননি তো? দেখবেন, ভূতে কিন্তু আমার প্রচণ্ড অবিশ্বাস। দেখা গেল আপনার বাড়িতে থেকে ভূতে বিশ্বাস করতেই শুরু করলাম। অক্ষরের মুখের হাসি দেখে সপ্তর্ষিবাবু আশ্বস্ত হলেন। অক্ষর কিন্তু কিছুই মনে করে না। অক্ষরকে আরও দু এক কথায় ব্যাপারটা অল্প বুঝিয়ে তিনি চলে গেলেন বাজারের দিকে। অক্ষরের অফিসটা এই বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। হেঁটে 10 মিনিট গিয়ে তারপর অটোতে করে আরও 15 মিনিট গেলেই তার অফিস। 10টা থেকে 5টার অফিস। তাছাড়া অফিসের কাজে মাঝে মাঝে বাইরে যেতে হলেও এই 4টে মাস এখানেই থাকতে হবে। নতুন অফিস বলে কোম্পানি এখানে ট্রান্সফার করেছে, তাই কাছাকাছি এই বাড়িটা খুঁজে পেয়ে অক্ষরের ভালোই হয়েছিল। আজ ফেরার সময় খানিকটা মাংস নিয়ে নিল, নিজের হাতে জমিয়ে মাংস রান্না করে রাতে খাবে। তাছাড়া কাল রবিবার, ছুটি। রান্নাঘরের কাছে মাংস কেটে তাতে মশলা মাখিয়ে রান্নার জন্য তৈরি হচ্ছে অক্ষর। এমন সময় পাশের ঘরে একটা পায়ের শব্দ। আশ্চর্য, পাশের ঘরে কি একটা শব্দ হচ্ছে না? বিড়াল ঢুকলো নাকি? মাংসটাকে টেবিলের উপরে রেখে অক্ষর পাশের ঘরে চলে যায়। ঘরের দরজাটার একটা পাল্লা খোলা,
পাশাপাশি দুটো ঘর, এক পাশে ছোট্ট প্যাসেজের মতো রান্নাঘর, তার শেষে বাথরুম, আর সামনের দিকে ছোট্ট বারান্দা। বারান্দা পেরিয়ে ঘরের পাল্লাটার কাছে এসে ভেতরের দিকে তাকিয়ে অক্ষর থমকে যায়। ঘরের ভেতর আলোটা ম্লান হয়ে জ্বলছে, আর সেই ম্লান আলোতে বিছানার একপাশে দাঁড়িয়ে রয়েছে সেই মেয়েটা। সোজা তাকিয়ে রয়েছে ঘরের দেওয়ালের পাশে অবহেলায় রেখে দেওয়া সেই ছবিটার দিকে। তুমি কখন এলে? তোমায় বলেছিলাম ছবিটা পরিষ্কার করে রাখবে, এখনো ছবিটা পরিষ্কার করার সময় হয়নি। তুমি একদম কথা শোনো না। মেয়েটার কথায় আবার আগের মতোই সেই লাস্যময়ী ভাব। অক্ষরের হাতে মাংসের মশলা তখনও লেগে রয়েছে। মেয়েটা পায়ে পায়ে এগিয়ে আসে তার দিকে। মেয়েটার মাথার খোলা চুল খানিকটা বুকের কাছে এসে গিয়ে পড়েছে। শাড়িটা বুকের কাছে সামান্য নেমে আসতেই তার দুই স্তনের মাঝের বিভাজিকা যেন উন্মুক্ত হয়েছে। অক্ষরের মুখটা কেমন যেন হয়ে যায় আবার। মেয়েটা আর একটু সামনে এগিয়ে এসে দরজার কাছে দাঁড়িয়ে পাল্লাটাকে খানিকটা বন্ধ করে। মেয়েটা কোথা থেকে এলো? আজ প্রশ্ন করবে না আমি কোথা থেকে এলাম। তুমি যেখান থেকে খুশি আসো, আমার মাংস বোধহয় বেড়ালে নিয়ে যাবে। তুমি থাকো, আমি রান্নাঘরে গেলাম। অক্ষর ছুটে যায় রান্নাঘরের দিকে। বুঝতে পারে মেয়েটাও তার পিছু পিছু আসছে রান্নাঘরের দিকে, কারণ মেয়েটার পায়ে নূপুর। সেই নূপুরের শব্দ ধীরে ধীরে রান্নাঘরের দরজার কাছে আসছে। অক্ষর যখন মাংসের কয়েকটা টুকরো কড়াইতে দিয়ে ভাজতে শুরু করে, মনে পড়ে খুন্তিটা কলের কাছে ছিল, তারপর ধুয়ে রেখেছে বাইরের বারান্দায়। এটা আনার জন্য অক্ষর হুড়মুড় করে বাইরে বেরোতেই মেয়েটা ঢুকে পড়ে রান্নাঘরের দিকে। খুন্তিটা হাতে করে নিয়ে এসে অক্ষর রান্নাঘরের দরজা দিয়ে ভেতরে ঢুকতে যাবে, এমন সময় রান্নাঘরের ভেতর দিকে তাকিয়ে অল্প আলোতে থতমত খেয়ে যায় অক্ষর। মেয়েটা কি করছে? রান্নাঘরের ভেতরে ঢুকে কাঁচা মাংসের একটা টুকরো নিজের হাতে তুলে নিয়ে অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে রয়েছে। অক্ষরের দিকে পিছন ফিরে থাকলেও অক্ষরের যেন মনে হয় মেয়েটার দুটো চোখ সোজা মাংসের টুকরোটার দিকেই তাকিয়ে দেখছে। অক্ষর থমকে যায়, কোনো শব্দ করে না। খুন্তিটা হাতে ধরে রেখেই স্থির হয়ে দেখতে থাকে মেয়েটা কি করছে। মশলা লাগানো মাংসটার টুকরোটা যেন ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, যেন ক্ষুধার্ত বাঘ খাবার আগে তার খাবার দেখে নিচ্ছে। অক্ষর একটা ঢোক গেলে কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা যায়। অক্ষর কিছু বলতে যাবে, তার আগে এই মেয়েটা পিছন দিকে না ঘুরেই বলে, এই মাংসটাই বোধহয় মশলাটা ভালো করে লাগানো হয়নি, তাই না? কথাটা বলে নিজেই মশলা লাগাতে শুরু করে। অক্ষর হাঁপ ছেড়ে বাঁচে। ধুর, কী সব ভাবছিল সে। আরে মশলা লাগানো হয়নি বলেই হয়তো মাংসের টুকরোটার দিকে তাকিয়েছিল। অক্ষর খুন্তি নিয়ে ভেতরে ঢুকে মাংস ভাজতে শুরু করে। তারপর অনেকক্ষণ কথাবার্তা বলে মেয়েটা আবার সেদিনের মতো চলে যায়। অক্ষর খাবার জন্য অনুরোধ করে, কিন্তু মেয়েটি খায় না। আশ্চর্য! খেতে বসে মেয়েটা অক্ষর কে? মনে মনে ভাবে, কোত্থেকে সে আসে আর কোথায় বা চলে যায়? দিনের বেলায় তো মেয়েটাকে একবারও দেখতে পাইনি। কাল যদি সপ্তর্ষিবাবুর সঙ্গে দেখা হয়, তাহলে মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে। রাতের খাওয়া দাওয়া সেরে অক্ষর নিজের বিছানায় ঘুমাতে যায়। অনেক রাতে অক্ষরের ঘুমটা ভেঙে যাওয়ার মতোই অবস্থা হয়েছে। সেই সময় একটা প্রবল ঠান্ডা কিছু তার গায়ের উপর এসে পড়ে। অক্ষরের অস্বস্তিতে ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারে তার গায়ের উপর একটা হাত এসে পড়েছে। ঠান্ডা নরম একটা হাত, আর তার সঙ্গে কারো ঠান্ডা নিঃশ্বাস এসে পড়েছে তার গলায়। আমি তো অক্ষর তোমায় আস্তে আস্তে বলে, বলেছিলাম না যাওয়ার সময়
বলেছিলাম তো আমি, আজ রাতেই আমি আবার আসবো। কিন্তু তুমি এখানে এসছো কেন? তাছাড়া এত রাতে ঘরের দরজা জানলা সব বন্ধ, তুমি ঘরে ঢুকলে কি করে? মেয়েটা আর কিছু বলার সুযোগ দেয় না অক্ষরকে। তার আগেই অক্ষরের গলার কাছে যেন মেয়েটার নরম ঠোঁটের স্পর্শ বুঝতে পারে অক্ষর। একই ঘুমের ঘোর, তার মধ্যে মেয়েটার নরম গায়ের স্পর্শে যেন অক্ষর সবকিছু ভুলে যায়, দুহাতে জড়িয়ে ফেলে। অক্ষর যেমন খালি গায়ে শুয়েছে, তেমনি মেয়েটার শরীরে আজ কাপড় ব্লাউজ কোনো কিছুই নেই। আদুল একটা নরম ঠান্ডা শরীর তার শরীরটাকে জড়িয়ে ধরেছে। অক্ষরের আর কিছু মাথায় থাকে না, মেয়েটাকে জড়িয়ে ধরে বিছানার উপর শুয়ে পড়েছে। তারপর আস্তে আস্তে মেয়েটার শরীরের মাঝে হারিয়ে যেতে শুরু করে একটু একটু। শুধু খানিকক্ষণ পরে যেন মেয়েটা বিছানার কাছ থেকে উঠে চলে যাচ্ছে, এইটুকু বুঝতে পারে অক্ষর। সে চোখ খুলে সেই দিকে তাকাবার চেষ্টা করে আস্তে আস্তে বলে, মেয়েটি অদ্ভুতভাবে হাসে। তার হাসির শব্দ গোটা ঘরে একটু একটু করে ছড়িয়ে পড়তে শুরু করলে অক্ষরের দুটো চোখ আবার গভীর ঘুমে জড়িয়ে আসতে শুরু করে। তবু অক্ষর বুঝতে পারছিল তার গোটা শরীরে লেগে রয়েছে সেই মেয়েটার গায়ের গন্ধ, তার নরম শরীর, নরম গোটা নিরাবরণ। শরীরটা যেন অক্ষরের শরীরের সঙ্গে মিশে গিয়েছিল তখন। তবে চোখ বন্ধ করার পরে অক্ষর আর বুঝতে পারল না ঘরের অন্ধকারে কোত্থেকে একজোড়া সাদা ফ্যাকাশে চোখ তার দিকে তাকিয়ে দেখছে। শরীর খারাপ হয়েছে নাকি? কাজকর্মে কোনো সমস্যা হয়েছে? না সপ্তর্ষি বাবু, কি হবে, সব তো ঠিকই আছে। কিন্তু কেন বলুন তো? তোমাকে কেমন যেন লাগছে আজ। তুমি প্রায় মাসখানেক হলো এখানে এসেছো, অথচ প্রথম যখন এখানে এসেছিলে তখন থেকে এখন একটু রোগা হয়ে গেছো। চোখের তলায় সামান্য কালি। তেমন কিছুই নয়, আসলে রাতে ঘুমটা মাঝে মাঝে ভালোভাবে হচ্ছে না, তার জন্যই হতে পারে। আচ্ছা সপ্তর্ষি বাবু, আমি এখানে আসার আগে এখানে কারা থাকতো বলুন তো? সপ্তর্ষিবাবু অক্ষরের বাড়িতে সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য এসেছিল। কেন বলো তো? এখানেই কথাটা শুনে সপ্তর্ষিবাবু বললেন, আসলে ওই দোকানদার আমায় বলছিল যে এখানে নাকি একটা লোক আর তার একটা মেয়ে থাকতো। মেয়েটা নাকি শেষের দিকে পাগল হয়ে গেছিল। একদিন রাতের দিকে মেয়েটা নাকি হঠাৎ করে পাগলামি বাড়াবাড়ি রকমের হয়ে যায়। সে রাতে অনেক ঝামেলা হয়, পাড়ার লোকেরাও জড়ো হয়। শেষে মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যাওয়ার কথা পাড়ার লোকেরা বলেছিল। তারপরে কোনো কারণে আবার সব কিছু শান্ত হয়ে যায়। ঠিকই শুনেছ, তবে 2-3 দিনের মধ্যেই লোকটা এখান থেকে চলে যায়। আচ্ছা, এখানে আশেপাশে মানে আমার বাড়ির আশেপাশে কোনো বছর 18-19-এর মেয়ে আছে? বেশ লম্বা চেহারা, মাথায় লম্বা কালো চুল, কপালের কাছে একটা কালো তিল আছে। মেয়েটা মাঝে মাঝেই আমার বাড়িতে আসে জানেন তো, মানে দিনের বেলাতেই আসে। কথাটা শুনে সপ্তর্ষিবাবুর চেয়ার থেকে প্রায় পড়ে যাওয়ার জোগাড়। তিনি তাড়াতাড়ি এগিয়ে এসে অক্ষরের একদম সামনে কি বলছো কি তুমি অক্ষর? তারপর প্রায় রুদ্ধশ্বাস কণ্ঠে বললেন, কার কথা বলছো? সপ্তর্ষিবাবুর এমন আচরণে অক্ষর কেমন যেন হতবাক হয়ে যায়। আর একটু হলেই সে মুখ ফসকে রাতের কথাটা বলেই ফেলছিল, কিন্তু ব্যাপারটা সামলে নিয়ে দিনের কথাটা বলেছে। কিন্তু কথাটা কি সত্যি ছিল বলে এমন আচরণ তার? আমি তো ভাবলাম আশেপাশে কোনো একটা মেয়ে হবে, যদিও ব্যাপারটা একটু খারাপ দেখায়, কিন্তু আমি আপনাকে বলবো বলবো করেও বলতে পারছিলাম না। জানো না তুমি কার কথা বলছো? এটাকে দেখতে পেয়েছো, তার নাম মল্লিকা।
মল্লিকা অন্য কেউ নয়। মেয়ের আগে বাড়িতে যে ভাড়াটিয়াদের কথা বলছিলে, এই ভাড়াটিয়ার যে মেয়েটি শেষের দিকে পাগল হয়ে গিয়েছিল, সেই মেয়েটির নামই মল্লিকা। তো আসল ব্যাপার হলো, একদিন রাতে মেয়ে চলে গিয়েছিল। ওই লোকটি মল্লিকাকে ছাড়াই এখান থেকে চলে যায়। কিন্তু সেই মল্লিকা যদি ফিরেও এসে থাকে, তাহলে সে তোমার কাছে আসবে কেন? এতক্ষণ পরে সপ্তর্ষিবাবুর কথায় অক্ষর কেমন যেন থতমত খেয়ে যায়। সত্যিই তো, একটা মেয়ে এতদিন ধরে, বিশেষ করে রাতের বেলা তার ঘরে আসছে। তাছাড়া রাতের বেলা তার ঘরে মাঝে মাঝে মেয়েটির সঙ্গে বিছানায় সে যে সমস্ত কাণ্ড ঘটিয়েছে, সে সমস্ত আর লজ্জার মাথা খেয়ে সে সপ্তর্ষিবাবুকে বলতে পারল না। এখন তো বলতে গেলে প্রত্যেক দিন রাতেই সেই মেয়ে আসে, কিন্তু আর তার মল্লিকা যদি জন্যই তো তাকে হারিয়ে অনেক গিয়ে রাত থাকে, পর্যন্ত তাহলে জেগে থাকতে আমার হয়। কাছে কেন আসছে বলুন তো? মানে আমার কাছে মাঝে মাঝে আসে, আবার চলে যায়। হঠাৎ করে কিছু জিজ্ঞাসা করলে কিছু বলে না। আমায় সত্যি করে একটা কথা বলো অক্ষর, মল্লিকা তোমার কাছে দিনের বেলায় আসে না রাতের অন্ধকারে আসে? সপ্তর্ষিবাবুর কথায় কি যেন একটা ছিল। সপ্তর্ষিবাবুর চোখে মুখে সেই ভয়ের ভাবটা আরো একবার এই ফুটে উঠল। অমাবস্যা অক্ষর, তিনি কি যেন হিসেব করে বললেন, সন্দেহটাই তার মানে ঠিক। আমার সন্দেহটা যদি ঠিক হয়, তাহলে আজ রাতে আবারও তোমার কাছে সে আসবে। তো আজ রাতটা তোমার জন্য ভালো হবে না। তুমি এখানে এসেছো অমাবস্যার একদিন পরে, আজ 1 মাস সম্পূর্ণ হতে চলেছে প্রায়। আজ রাতে খুব সাবধানে থাকবে। আজ রাতে আমি তোমার ঘরে থাকবো। অক্ষর আপত্তি করতে গিয়ে আপনার যখন আপত্তি করতে পারল না। যেন আপনি আজ রাতে বলল, আমার ঘরেই থাকুন। আমারও ব্যাপারটা কেমন যেন লাগছে। মেয়েটা বড় অদ্ভুত। দরজা জানলা বন্ধ থাকলেও মেয়েটা ঘরের ভিতরে ঢুকে পড়তে পারে। কথাটা শুনে সপ্তর্ষিবাবুর দুটো চোখ যেন কপালে উঠে যায়। তুমি একটা তার কাজ করো, নিঃশ্বাস দ্রুত হয়ে যায়। সন্ধ্যা হয়ে গেছে। তিনি আস্তে পরেই আস্তে বলেন, অন্ধকার আরো নামবে। আমি এক্ষুনি আসছি, বেশিক্ষণ লাগবে না, ঘন্টাখানেক মতো সময় লাগবে। ঘরের দরজা সব বন্ধ করে রাখো। আমি না ডাকলে দরজা খুলবে না, ঠিক আছে? অক্ষরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অর্ধেক রেখেই সপ্তর্ষিবাবু বেরিয়ে যান। অক্ষর এখন অবাক হলেও সমস্ত ঘরের দরজা জানলা সবকিছু বন্ধ করে নিজের ঘরে বিছানার উপর গিয়ে বসে। তারপরই তার চোখ আরে, চলে যায় এই মেয়েটা তো দেওয়ালের ছবিটা কাছে পরিষ্কার থাকা করতে সেই বলেছিল। ছবিটার দিকে। এই ছবিটাই তো পরিষ্কার করা হয়নি। কথাটা ভেবে একটা ন্যাকড়া নিয়ে আস্তে আস্তে হাঁটু মুড়ে বসে ছবিটা পরিষ্কার করতে শুরু করে অক্ষর। সপ্তর্ষিবাবু যখন বাড়িতে আসেন, তখন তার সঙ্গে রয়েছে আরেকজন লোক। গায়ের রং কালো, পরনে লাল রঙের একটা কাপড়, হাতে রুদ্রাক্ষের মালা, গলাতেও রুদ্রাক্ষের মালা, মাথার চুল জটা করা। বাড়ির মধ্যে পা দেওয়ার আগে খারাপ কিছু লোকটা একটা থেমে রয়েছে। গিয়ে বলেন, বড্ড দেরি করে ফেলেছিস তুই। আরো আগে আমায় ডাকার দরকার ছিল। আমি যদি আগে বুঝতে পারতাম, তাহলে তো আপনাকে আগেই ডাকতাম। বাবা, আমি আজকেই অক্ষরের কাছে সমস্ত কথা শুনে আর তারপর বলি। সপ্তর্ষিবাবুকে হাত তুলে এই লোকটা মাঝপথে থামিয়ে দেয়। তারপর বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়ে বাড়ির ভেতরে ঢোকে। বাড়ির ভেতরটা অন্ধকার, ঘরের দরজা জানলা সমস্ত কিছু বন্ধ। অমাবস্যার রাতে অন্ধকারে গোটা বাড়িটা যেন চোখ বন্ধ করে ঘুমোচ্ছে। লোকটা এগিয়ে গিয়ে ঘরের দরজার উপর হাত দরজা রেখে খোল ধাক্কা বলছি। দিয়ে ডাকে, দরজা খোল, না হলে। সপ্তর্ষিবাবুও 2-3 বার অক্ষরের নাম ধরে ডাকাডাকি করার পরেও ভেতর থেকে কেউ সাড়া দেয় না। সাধু বাবা আর কিছুক্ষণ অপেক্ষা করার পর
কি যেন একটা বিড়বিড় করে নিজের হাত দিয়ে দরজাটা একবার ঠেলা দিতেই সেটা খুলে যায়, যেন এতক্ষণ দরজাটা খোলাই ছিল। ঘরের ভেতর খুটখুটে অন্ধকার, কিন্তু তার মধ্যে থেকে একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছে। ঘরের ভেতরে কোত্থেকে যেন একটা হাসির শব্দ আসছে। সাধু বাবা দেরি না করে তাড়াতাড়ি বারান্দা পেরিয়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে সেখানে গিয়ে দাঁড়াতে ঘরের মধ্যে টিমটিমে আলোতে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। তুমি কি করছো? সাধু আর সপ্তর্ষি বাবু দুজনেই তাকিয়ে দেখতে পান অক্ষরের গোটা শরীরে জামা কাপড় নেই, গোটা শরীরে আঁচড় আর কামড়ের চিহ্ন, রক্ত ছড়িয়ে পড়েছে গোটা শরীর থেকে। অক্ষরের চোখ দুটো যেন উল্টে গেছে, মুখে একটা অদ্ভুত হাসি। সে একটা কাপড় দিয়ে একটা কাঁচের ছবি টোলে টোলে পরিষ্কার করছে আর মুখে বলছে, এই দেখো, আমি ছবি পরিষ্কার করেছি, দেখেছো? সপ্তর্ষিবাবু কিন্তু কিছু দেখতে পান না। সাধু বাবা ঘরের একপাশে, যেখানে একটু আগে ছবিটা ছিল, সেই দিকে তোর জন্য এমন অবস্থা হয়েছে, চিৎকার করে বলে তোর ওঠে, সাহস তো কম নয়। আমি যদি আরো একটু আগে আসতাম তাহলে তুই ওকে স্পর্শ করতে পারতিস না। সপ্তর্ষিবাবু কিন্তু কিছুই দেখতে পেলেন না, তিনি শুধুই তাকিয়ে রইলেন, একবার সাধুর মুখের দিকে আর একবার অক্ষরের মুখের দিকে। অক্ষর ঠিক বাচ্চা ছেলেদের মতো উলঙ্গ হয়ে সেই ছবিটাকে দুটো হাত দিয়ে পরিষ্কার করছে। এইবার সপ্তর্ষিবাবু বুঝতে পারলেন অক্ষর আসলে নিজের জামা দিয়ে সেটা পরিষ্কার করছে। অক্ষরের জামাটা খোলা, সম্পূর্ণ উলঙ্গ নয়, তার পরনে একটা হাফ প্যান্ট রয়েছে, কিন্তু সেটা এমনভাবে রয়েছে যে ঘরের আলো আঁধারিতে ভালোভাবে বোঝা সম্ভব নয়। সাধু ঘরের ভেতরে ঢুকতেই অক্ষর অদ্ভুতভাবে তাকালো, খবরদার বলছি, সামনে আসবি না, তারপর চিৎকার। নইলে কিন্তু। কথাটা বলে অক্ষর হঠাৎ করে পেছনের দিক থেকে একটা বঁটি তুলে আনলো রান্নাঘর থেকে। ধারালো বঁটিটা যেন অল্প আলোতে চকচক করছে। তুই শান্ত হ, সাধু বলল, তোকে দিয়ে ওই সব কাজ করিয়ে নিচ্ছে, তুই শান্ত হ। শান্ত হব না, তুই এক পা সামনে আসিস, তাহলে এই বটি দিয়ে আমি। সপ্তর্ষিবাবু কিছু বুঝে ওঠার আগে বঁটিটা নিজের গলায় চেপে ধরল অক্ষর। বঁটির ধারালো জায়গাটা গলার একপাশে এসে লাগতেই চামড়াটা কেটে রক্ত দেখা গেল। সপ্তর্ষিবাবু সাধু বাবার পেছন থেকে সাধু বাবা ছেড়ে দিন, হাত চেপে ধরে চিৎকার মরে যাবে, ছেলেটার যদি কিছু হয়ে যায়। ওকে এখন ছেড়ে দিলেও ও এমনিতেই মরে যাবে। আজকে রাতে ওকে নিয়ে যাবেই সে, যেভাবেই হোক ওকে নিয়ে যাওয়ার চেষ্টা সে করবেই। ওকে বাঁচানোর একমাত্র উপায় হলো কথাটা বলে সাধু বাবা কি যেন ভাবলেন, তারপর সপ্তর্ষিবাবুকে কানে কানে কি একটা বলতেন। সপ্তর্ষিবাবু সেখান থেকে বেরিয়ে যায়। সাধু বাবা একভাবে সেখানে দাঁড়িয়ে রইলেন। অক্ষর তখনও বঁটিটা নিজের গলার কাছে ধরে রেখেছে। অদ্ভুতভাবে সে হাসছে। মুখের উপর আঁচড়ের দাগ থেকে রক্ত বেরিয়ে আসে ঠোঁটের কাছে। ঘরের কোণের দিকে বসে থাকা মেয়েটার দিকে সাধু বাবা এবার ভালো করে লক্ষ্য করলেন। মেয়েটা দুই হাঁটুর মাঝে মুখ রেখে বসে আছে। তার দুই চোখে সাদা ফ্যাকাশে দৃষ্টি, মুখে অদ্ভুত হাসি। মাথার চুলগুলো মুখের সামনেটা আড়াল করে ফেলে। তারপর সাধু বাবার দিকে তাকিয়ে বলল,
এতগুলো দিন ধরে একটু একটু করে ওকে আমার কাছে নিয়ে এসেছি, আর আজ তুই এসে ওকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবি? পারবি না। ওকে ওকে আমি আমার সঙ্গে মিলিত করেছি। মৃত আত্মার সঙ্গে জীবিত মানুষের মিলন করলে তার উপর পূর্ণ অধিকার এসে পড়ে। মেয়েটা অদ্ভুতভাবে হেসে ওঠে। 4 হাত পায়ে হামাগুড়ি দেওয়ার মতন অক্ষরের এক পাশ থেকে এগিয়ে আসে সাধুর দিকে। ঠিক সেই মুহূর্তে সপ্তর্ষিবাবু একটা মশাল তৈরি করে নিয়ে এসেছেন। সাধু বাবা সেই মশালটা হাতে নিয়ে সামনে এগোতেই সেই মেয়েটি চিৎকার করে পেছনে সরে যায়। সপ্তর্ষিবাবু দেখতে পান ঘরের ঠিক মাঝ বরাবর কালো কুচকুচো একটা ছায়া আস্তে আস্তে সরে যাচ্ছে। অক্ষর আগুন দেখে কেমন যেন হয়ে যায়। তার হাতের কাছের বটিটা থম করে পড়ে যায়। সাধু বাবার ইশারায় ছুটে গিয়ে সপ্তর্ষিবাবু তার হাতটা চেপে ধরে। অক্ষর তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু পারে না। দুজনে চিৎকার করতে করতে বলে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে আমায়। পাগলামি করো না অক্ষর, তুমি নিজে বুঝতে পারছো না তুমি কি করছো। তুমি তোমার নিজের মধ্যে নেই, সে কথা আমি বুঝতে পারছি। তো এত সহজে তোমায় তো মরতে দেওয়া যাবে না। অক্ষরের মুখ থেকে গোঁ গোঁ শব্দের সঙ্গে লালা বেরিয়ে পড়তে থাকে। বঁটিতে রক্ত লাগতে শুরু করেছে। সপ্তর্ষিবাবু অনেক চেষ্টা করেও অক্ষরের সঙ্গে পারেন না। অক্ষরের গায়ে যেন হাতির জোর। অক্ষর বঁটিটা আস্তে আস্তে তার গলার উপরে বসাচ্ছে। এদিকে সাধু বাবা এগোতেই সেই ছায়াটা দেওয়ালের একদম কাছে চলে গেছে। সাধু বাবার চোখ চলে যায় মাটিতে থাকা সেই ছবিটার দিকে। ছবিতে একটা মেয়ে, তার মাথায় লম্বা চুল, তার বুকের কাছ পর্যন্ত ছবিটা তোলা, ফর্সা চেহারা, টানা টানা লম্বা চুল, কপালের ডান দিকে একটা কালো তীর। কি ব্যাপার? তাই তো ভাবি, যেখানে কিছুই নেই সেখানে হঠাৎ করে তুই কি করে এলি? তাই এটাকেই আগে শেষ করতে হবে। কথাটা বলে সাধু বাবা ছবিটা তুলে একটা আছাড় মারে ঘরের মেঝেতে। সঙ্গে সঙ্গে কাঁচ ভেঙে ঝনঝন করে শব্দ ওঠে। অক্ষর আর সেই মেয়ে একসঙ্গে চিৎকার করে ওঠে। অক্ষর ঝাঁপিয়ে পড়তে যায় ছবিটার ওপর। কালো ছায়ামূর্তিটাও ছুটে এসে ছবিটা তুলতে যায়, কিন্তু তার আগেই সপ্তর্ষিবাবুর হাত থেকে মশালটা নিয়ে সেই ছবিতে আগুন লাগিয়ে দিয়েছে সাধু। মশালের আগুনে কেরোসিন তেল ঢালা ছিল, তাই ছবিতে লাগতেই দাউ দাউ করে জ্বলে উঠল সেটি। আর সপ্তর্ষিবাবু দেখতে পেলেন ঘরের মেঝের কাছে একটা কালো ছায়া গায়ে আগুন নিয়ে প্রচণ্ড চিৎকার করছে। একটা মাংস পোড়া গন্ধ পাওয়া যায় অক্ষরের গলা থেকে যখন রক্ত পড়ছে। এ দৃশ্য দেখে অক্ষর জ্ঞান হারিয়ে ফেলে। সাধু বাবা, ওটাকে এই ঘরটা এখনই বন্ধ করতে হবে। বাচ্চাটাকে নিয়ে বাইরে আয়, বাইরে আয়, বাইরে আয়, সমস্ত কিছু বলছি, বাইরে গিয়ে। অক্ষরকে নিয়ে সপ্তর্ষিবাবু আর সাধু ঘর থেকে বেরিয়ে আসেন। তখন ঘরের ভেতর থেকে শোনা যাচ্ছে প্রচণ্ড একটা মেয়েলি গলায় আর্তনাদ, যেন চিৎকার করে বলছে, আমি আবারও আসবো, আমি আবারও আসবো, আবারও আসবো। আমি এত সহজে আমি যাব না। আমি আমি আবারও আসবো। আমার কথা কাউকে বলবে না, বারণ করেছিলাম তো তোমায়, বারণ করেছিলাম। বড় ভুল করেছিস তুই, অনেক বড় ভুল করেছিস। এর শাস্তি তোকে পেতেই হবে, এর শাস্তি তোকে পেতেই হবে। অক্ষরের জ্ঞান ফিরতেই গলার কাছে এবং সারা গায়ে যন্ত্রণা অনুভব করতে থাকে। বিছানা থেকে উঠতে যেতেই বুঝতে পারে এটা তার বাড়ির বিছানা নয়। বিছানার পাশে বসে আছেন সপ্তর্ষিবাবু।
অন্য পাশে বসে আছে একজন অচেনা সাধু। তাকে উঠতে দেখে সাধু বাবা তার মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, না জেনে বুঝে কোনো মেয়ের কাছে যেতে নেই সে কথা তুই জানিস না? তোর সামান্য ভুলের জন্য কত বড় ক্ষতি হচ্ছিল জানিস? অক্ষর কিছু বুঝতে পারে না। তার আগেই সপ্তর্ষিবাবু বললেন, কি হয়েছিল বলো তো? তুমি তো বলেছিলাম ঘরের দরজা বন্ধ করে রাখবে, কাউকে ঢুকতে দেবে না। তাহলে? অক্ষর ততক্ষণে সামান্য হেলান দিয়ে বসেছে। গলার কাছে প্রবল ব্যথাটাকে অগ্রাহ্য করে সে বলতে লাগলো, আপনার কথা মতো ঘরের সমস্ত দরজা জানলা সবকিছুই বন্ধ করেই রেখেছিলাম। সপ্তর্ষিবাবু তারপর ঘরে যেতেই ছবিটার কথা মনে পড়ল। কি যেন মনে হলো ছবিটা পরিষ্কার করি। ছবিটা পরিষ্কার করতে করতে হঠাৎ বুঝতে পারলাম ঘরের মধ্যে কি যেন এসে দাঁড়িয়েছে। পেছনে তাকিয়ে দেখি সেই মেয়েটাকে দেখে কিন্তু সব কথা আমি কেমন যেন ভুলে গেলাম। বললাম যে, তুমি এসছো, ভালো করেছো। সপ্তর্ষিবাবু এসছিলেন, কিছুক্ষণের মধ্যেই আবার আসবেন। এই বাড়ি থেকে যেটা গন্ডগোল হচ্ছিল সে কথা আমায় বলল। আমার কথা কাউকে বলবে না, বারণ করেছিলাম তো তোমায়, বারণ করেছিলাম। আরে তুমি রাগ করছো কেন? সপ্তর্ষিবাবু তো বাইরের কেউ নয়, আমাদের নিজেদের লোক। তাছাড়া এটা সপ্তর্ষিবাবুর বাড়ি না তোমার বাড়ি, কোনটা বলো তো? বড় ভুল করেছিস তুই, অনেক বড় ভুল করেছিস। এর শাস্তি তোকে পেতেই হবে, এর শাস্তি তোকে পেতেই হবে। কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে মেয়েটার রূপ কেমন যেন বদলে দিতে শুরু করে। তার চুলগুলো কেমন যেন রুক্ষ হয়ে যায়, মুখের চামড়ার মাংস কেমন যেন গলে গেছে, দুটো চোখের জায়গায় সাদা মণিহীন ফ্যাকাশে ভাব, মুখের ভেতরে মস্ত বড় বড় দাঁত, মুখের এক পাশ থেকে রক্ত গড়িয়ে পড়েছে, আর পরনে সেই কাপড়টা ছিঁড়ে কেমন যেন হয়ে গেছে, সেটাই তার গায়ে লেগে রয়েছে। এভাবেই তাকে আমার দিকে এগিয়ে আসতে দেখে আমি ভয়ে চিৎকার করে পিছনে সরে গেলাম। ছবিটা নামিয়ে এনেছিলাম, সেই ছবির একদিকে পা পড়তেই মেয়েটা কেমন যেন চিৎকার করে উঠে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। তারপরে আঁচড়ে কামড়ে আমায় ক্ষত বিক্ষত করতে লাগলো। সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু কি ব্যাপার বলুন তো, মেয়েটা কে? এই মেয়েটা যদি মল্লিকা হয় তাহলে? ওই মেয়েটাই মল্লিকা, কিন্তু মল্লিকা আর বেঁচে নেই। আমি আর সাধু বাবা যা দেখেছি সেটা তুমি নিজেও দেখেছ। ওটা মল্লিকার প্রেতাত্মা। যে ছবিটা তুমি পরিষ্কার করছিলে সেটাই হলো মল্লিকার ছবি। আর ওই ছবিটা তুমি নিয়ে আসার জন্য ছবির পিছু পিছু ও তোমার কাছে চলে আসে। কালকে রাতে এসে তোমাকে তার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম, সাধু বাবার জন্য তুমি বেঁচে গিয়েছ। কাল রাতেও আমায় বলেছিল যে ও আমায় সঙ্গে নিয়ে যাবে, কিন্তু আমি কেন? আমি তো ওর কোনো ক্ষতি করিনি। ও হলো এক অতৃপ্ত আত্মা, আমি সব বুঝতে পেরেছি। ওই বাড়িতেই ওর মৃত্যু ঘটেছিল। কাল রাতে আগুনে পুড়ে যাওয়ার পর সেই মূর্তিটা কোথায় গেছে তা আমি ভালো করে দেখেছি। বাড়ির পেছনের বাগানে ওর মৃতদেহ পুঁতে রেখেছে, তাই এখনই ওইখানেই আটকা পড়ে আছে ও। ওখান থেকে কোথাও যেতে পারেনি। ওটা তুলে ওটাকে সৎকার করার ব্যবস্থা করতে পারলেই সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু ওই বাড়িতে মল্লিকার যেন কোনো জিনিস আর না থাকে। অক্ষর ফ্যাকাশে চোখে তাকিয়ে রইল সাধু বাবার দিকে। গলার কাছ থেকে ব্যথাটা যেন বাড়তে শুরু করেছে আবার। সাধু বাবা চলে যাওয়ার আগে ঘরের পাশে ডেকে বললেন, একটু সাবধানে থেকো। মল্লিকা মারা যাওয়ার আগে পাগল হয়ে গিয়েছিল, তারপরে মারা যাওয়ার পর অতিরিক্ত আত্মা হয়েছে।
এত সহজে কিন্তু ওর মুক্তি হবে না। শুধু পুড়িয়ে দিলেই তো আর মুক্তি হয় না, আরো অনেক ব্যাপার থাকে। ও কিন্তু আবার তোমার কাছে আসতে পারে। চিন্তা করবেন না সাধু বাবা, এইবার ওকে আমি চিনতে ভুল করব না। আমার কাছে এলে এবার ওকে আমি ঠিক চিনতে পারবো। সাধু বাবা চলে গেলেন বটে, কিন্তু তার মনে একটা খটকা থেকেই গেল। পরদিনই সপ্তর্ষিবাবুর বাড়ির পেছনের বাগান থেকে একটা মৃতদেহ উদ্ধার হলো। প্রায় পচে গলে গেছে, তবুও সেটা যে মল্লিকার মৃতদেহ সেটা বুঝতে দেরি হলো না। সরকারি সাহায্যে, পুলিশের সাহায্যে মৃতদেহ দাহ করা হলো। মল্লিকার বাবার খোঁজ করলেও তাকে কিন্তু খুঁজে পাওয়া গেল না। এরপর অক্ষর আর সেই বাড়িতে থাকতে সাহস করেনি। সপ্তর্ষিবাবুর সাহায্যেই অন্য একটা ভাড়া বাড়ির ব্যবস্থা করে নিয়েছিল। শুধু মাঝে মাঝেই রাতের অন্ধকারে অক্ষর ভয় পেত। নতুন বাড়িতে একদিন রাতের বেলা নিজের কাজ ছেড়ে বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। হঠাৎ ঠান্ডা হাতের স্পর্শে অক্ষরের ঘুমটা ভেঙে গেল। গায়ের মধ্যে কি যেন পড়লো বলে মনে হলো না? জল নাকি? এত ঠান্ডা! অক্ষর উঠে বসল, আর উঠে বসে দেখতে পেল তার বিছানার পাশে কে যেন বসে আছে। তুমি কে? আমার বিছানায় তুমি কোথা থেকে এলে? কোত্থেকে এলাম, কেন এলাম সেসব আবার তোমায় বলতে হবে? তোমায় বলেছি না তুমি তুমি কোনো প্রশ্ন করবে না। অবাক হয়ে অক্ষর তাকিয়ে রইল তার দিকে। টানা টানা দুটো চোখ, 18-19-এর বেশি হবে না। কপালের ডান দিকে একটা কালো তিল। মেয়েটা যে মল্লিকা সেটা কোনো অজানা কারণে অক্ষর বুঝতে পারল না। মেয়েটার মুখের দিকে তাকিয়ে তার প্রশ্ন, কৌতূহল সবকিছু ভুলে গিয়েছে। এসছো তুমি? তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম, কিন্তু বড় দেরি করে এলে। দেরি করে এলাম তোমায় একটা জায়গায় নিয়ে যাব বলে। আমার সঙ্গে চলো, ছাদে চলো, তোমায় তোমায় একটা জিনিস দেখাবো। অক্ষর মহাচ্ছন্নের মতো সে মেয়েটার সাথে এগোতে লাগলো। ঘরের দরজা খুলে বারান্দার একপাশ দিয়ে ছাদের দিকে এগিয়ে গেল। ফাঁকা ছাদে ঠান্ডা বাতাস এসে লাগছে। মেয়েটা ছাদের একদম ব্যালকনির কাছে গিয়ে দাঁড়ালো। তারপর হাতছানি দিয়ে ডাকলো অক্ষরকে। অক্ষর এক পা করে এগোতে লাগলো ব্যালকনির দিকে। মাথার উপরে আকাশে চাঁদ নেই, গোটা আকাশটা ঢেকে রেখেছে অন্ধকার। অমাবস্যার রাতে আকাশে চাঁদ থাকে না। সপ্তর্ষিবাবুর বাড়ি ছেড়ে অন্য বাড়িতে 1 মাস কেটে গেছে অক্ষরের। 1 মাস পরে অমাবস্যা আছে। মল্লিকা হাতছানি দিয়ে ডাকছে অক্ষরকে। অক্ষর এগোতে লাগলো, কিন্তু দেখতে পেল না যেটা দেখার। সেই সুন্দর দেহ, লাস্যময় সুন্দরী মল্লিকার বদলে ছাদের কাছে দাঁড়িয়ে আছে একটা পচা গলা মৃতদেহের মতো একটা শরীর, যার সাদা ফ্যাকাশে দুটো চোখ আর তার কঙ্কালি অক্ষরকে ডাকছে। অক্ষর এগিয়ে যাচ্ছে। অক্ষরের গলায় ঝুলছে একটা চেন, একটা রূপোর চেন। যে রূপোর চেনটা দোতলার ঘর থেকে ছবির সঙ্গে নামিয়ে এনেছিল সে। মল্লিকার কথায় নিজের গলায় পড়েছিল। চেনের কথাটা অক্ষর ভুলে গিয়েছিল। অক্ষর হাসি মুখে এক পা করে এগোতে লাগলো রেলিংয়ের দিকে। আর তারপরেই